কেউ এতে আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, ক্যানাইন ডিস্টেম্পারের যদি তোমরা প্রপার্টিজ চিন্তা করো, প্রপার্টিজ মোটামুটি হলো যে সিমিলার টু দি পিপিআর অথবা রিন্ডারপেস্ট এদের মতোই। জেনোম প্রপার্টিজও সিমিলার। ডিস্ট্রিবিউশন যদি বলি তাহলে হলো ওয়ার্ল্ড ওয়াইড এটি ডিস্ট্রিবিউশন। তোমরা কি শুনতে পাও আমাকে? জি স্যার। আচ্ছা, গুড। মোটামুটি ক্যানাইন ডিস্টেম্পার সারা বিশ্বেই পাওয়া যায়। এটা যদিও ভ্যাকসিনেশন করে অনেকটাই কন্ট্রোল করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এটা ফেলাইনে আবার নতুন করে ইমার্জ হয়েছে, মানে নতুন করে আবির্ভূত হয়েছে। এবং আফ্রিকায় কিছু লায়ন, প্রায় শত শত লায়ন এটাতে আক্রান্ত হয়। ক্যানাইন এবং ফেলাইন এই দুটো গ্রুপ তোমরা জানো নিশ্চয়ই। ক্যানাইন হলো যে কুকুর এবং এর সমগোত্রীয় যারা, আর ফেলাইন হলো বিড়াল এবং এর সমগোত্রীয় যারা। এটা তোমরা জানো আর কি। যাই হোক, এই ক্যানাইনের মধ্যে এই যে তোমার ক্যানাইন ডিস্টেম্পার যাদের হয় তাদের মধ্যে আছে ডগ, ফক্স, জ্যাকেল, উলফ, রেকুন, পান্ডা, ফেরেট, মিঙ্ক, স্কাঙ্ক, লার্জ ফেলিডস। এই লার্জ ফেলিডস এর মধ্যে আছে, মানে ফেলাইন গ্রুপের মধ্যে আগের গুলো সবাই হলো তোমার ক্যানাইন, মানে ক্যানিডি ফ্যামিলি আর কি। আর পরের গুলো হলো টাইগার, লায়ন, লিওপার্ড এবং চিতা। এগুলো মূলত ফেলাইন গ্রুপের ফেলাইন। ঠিক আছে। ইয়ং ডগস আর মোস্টলি সাসেপ্টেবল দ্যান ওল্ডার, মানে অল্প বয়সী গুলো বেশি আক্রান্ত হয়ে থাকে। হাইয়েস্ট সাসেপ্টিবিলিটি বিটুইন 4 to 6 months অফ এজ। 4 থেকে 6 মাস যাদের বয়স তারা মোস্টলি এফেক্টেড হয় ওল্ড গুলোর চেয়ে। আর এগুলো তোমরা বিশেষ করে ডগ, ফক্স, জ্যাকেল এবং উলফ এদেরকে চেনো। আর বাকিগুলো পান্ডাকেও চেনো, ফেরেট, মিঙ্ক, স্কাঙ্ক বা রেকুন। এগুলো অনেকটা হলো বেজিদের মতো প্রাণী আর কি। এটা ইন্ডিভিজুয়ালি তোমরা হলো এদের নাম দিয়ে সার্চ করলে একটু দেখতে পাবা। এই ফেরেটও হলো বিজি, রেকুনও হলো বেজির মতোই, মিঙ্ক এবং স্কাঙ্ক এগুলো বিজির মতোই কাছাকাছি আর কি। ঠিক আছে। আর ফেলিড গুলোকে তো তোমরা চেনো অবশ্যই। ক্যানাইন এবং ফেলাইনের মধ্যে তোমাদের পার্থক্য করতে হবে। ঠিক আছে। টাইগার, লায়ন যেগুলো আমরা বাঘ, সিংহ বা চিতা বা লিওপার্ড যেগুলো দেখি এগুলো কিন্তু আসলে ফেলাইন। আর ডগ, ফক্স এগুলো কিন্তু ক্যানাইন। এটা তোমাদের একটু ভালো করে জানতে হবে। এই ডিজিজটি ট্রান্সমিশন হয় ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে, অর্থাৎ ইনফেক্টেড অ্যানিমালের সরাসরি কন্টাক্টে যদি হেলদি অ্যানিমাল আসে। এছাড়া হলো ইনডাইরেক্ট কন্টাক্ট, আমি বলবো ইনহেলেশন অফ ড্রপলেটস এন্ড অ্যারোসল, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে, রেসপিরেটরি সিক্রেশনের মাধ্যমে, কাফিং, স্নিজিং এর মাধ্যমে এরা হলো অ্যাফেক্টেড অ্যানিমাল অর্থাৎ ডিজিজ অ্যানিমালের শরীর থেকে এক্সক্রিশন হয়। এবং হেলদি অ্যানিমাল গুলো সেই অ্যারোসল ড্রপলেটস গুলো যদি ইনহেল করে তাহলে তারা আক্রান্ত হতে পারে। এর প্যাথোজেনিসিটি যদি বলো, ডিজিজ অকার্স ইন পারএকিউট, একিউট, সাবএকিউট এবং ক্রনিক ফর্ম। এটি এটি তোমাদের এই টার্ম গুলো নিশ্চয়ই জানো তোমরা, একিউট কি, সাবএকিউট কি, ক্রনিক কি এবং পারএকিউট কি। যদি না জানো তাহলে একটু অন্তত তোমাদের সঙ্গে আমি এটা নিয়ে কথা বলবো। In recent years, it has emerged as a significant pathogen of the large species of the family Felidae.
এই গত কিছুদিন ধরে বিশেষ করে হলো 90-এর দশকে যেটা দেখা গেছে থাউজেন্ডস অফ আফ্রিকান লায়নস হ্যাভ ডাইড ইন দিস ডিজিজ। হাজার হাজার আফ্রিকান লায়নের বসবাসী আসলে আফ্রিকায়, আফ্রিকান সিংহ আমরা বলে থাকি। এরা 90-এর দশকে হাজার হাজার এই লায়ন এই তোমার ক্যানাইন ডিস্টেম্পারে মারা যায়। ঠিক আছে, পারএকিউট, একিউট, সাব একিউট এবং ক্রনিক এই টার্মগুলোর সঙ্গে তোমাদের অবশ্যই পরিচিত। এটা তোমরা হলো মেডিসিনেও জানবা যে পার একিউট হলো যে এটা মানে একিউটের চেয়েও অর্থাৎ ডিগ্রি অফ প্যাথোজেনিসিটি এই টার্ম এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পার একিউট অর্থাৎ লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্বেই যদি কোনো অ্যানিম্যালের মৃত্যু ঘটে সেগুলোকে আমরা পার একিউট কেস বলি আর কি, হাইপার একিউট বা পার একিউট। আর একিউট কেস হলো অর্থাৎ অর্গানিজম শরীরে এন্ট্রি করার 2 থেকে 3 দিনের মধ্যেই যদি লক্ষণগুলো প্রকাশ পায় এবং এই লক্ষণগুলো 2-3 দিন থাকে, তারপরে একটি ফ্যাটাল কন্ডিশন তৈরি হয়, সেটাই হলো একিউট ফর্মের ডিজিজ। সাব একিউট হলো যে ডিজিজ গুলো মোর দ্যান 1 উইক সাস্টেইন করে, অর্থাৎ এর লক্ষণগুলো 1 সপ্তাহের বেশি শরীরে থাকে, সেটি হলো সাব একিউট। আর ক্রনিক ডিজিজ হলো মোটামুটি হলো 4 সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা ক্রনিক ডিজিজ বলে থাকি। ঠিক আছে, তাহলে একিউট ডিজিজ যেমন হলো তোমরা জানো যে অ্যানথ্রাক্স এর নাম শুনেছো, অ্যানথ্রাক্স, ব্ল্যাক কোয়ার্টার, হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এগুলোকে একিউট ডিজিজ আমরা বলে থাকি। অ্যানথ্রাক্সকে কখনো কখনো পার একিউটও বলে থাকি, অর্থাৎ হঠাৎ করে অ্যানিমেল মারা যায় আর কি লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই, মাটিতে পড়ে এই অনেকটা হলো লাফালাফি করতে করতে মারা যায়, এটা হলো পার একিউট কেস। আর সাব একিউট যদি বলো তাহলে সাব একিউট ডিজিজ গুলো একটু লেংদি সময়, যেমন পক্স যদি বলো, পক্স দেখবা যে মোটামুটি সপ্তাহের বেশি সময় ধরে হলো মানুষের শরীরে থাকে, এগুলো হলো তোমার সাব একিউট ফর্ম ডিজিজ। আর ক্রনিক ডিজিজ যদি বলো, ক্রনিক ডিজিজ যেমন হলো হেপাটাইটিস বি, এইডস, মানুষের ক্ষেত্রে এগুলো যেমন হলো টিবি, লেপ্রোসি, এগুলো হলো ক্রনিক ডিজিজ, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি মানুষ এই রোগে ভুগতে থাকে সেটাই হলো ক্রনিক। ঠিক আছে, এদের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 3 থেকে 6 দিন, অর্থাৎ অর্গানিজম অর্থাৎ ভাইরাস শরীরে এন্ট্রি করার 3 থেকে 6 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। এর সাইন গুলো যদি পার একিউট কেসের কথা চিন্তা করি, সেখানে সাডেন ডেথ হবে, সাডেন অনসেট অফ ফিভার এন্ড সাডেন ডেথ, অর্থাৎ হঠাৎ করেই জ্বর হবে এবং হঠাৎ করেই মৃত্যু ঘটবে। একিউট ফর্মের ক্ষেত্রে ইনফেক্টেড অ্যানিমাল ডেভেলপ বাইফেজিক ফিভার। বাইফেজিক শব্দের অর্থটি হলো যে জ্বরটি রেগুলারলি একটা সময় অন্তর অন্তর শরীরে ইনক্রিজ করবে, আবার ফল করবে, আবার মনে করো হলো এটা এমন হয় যে ধরো রাত্রে জ্বর থাকে, দিনে নাই, আবার পরবর্তী দিন রাত্রে আবার জ্বর হলো, আবার পরের দিন নাই, এই ধরনের ওঠানামা যেগুলো করে সেগুলোকে বাইফেজিক ফিভার বলা, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে শরীরের টেম্পারেচার যদি রেইজ করে সেটাকে বাইফেজিক ফিভার বলা হয়। ফলোড বাই সিভিয়ার লিউকোপেনিয়া, অ্যানোরেক্সিয়া, ক্যাটার, কনজাংটিভাইটিস আর ডিপ্রেশন। ঠিক আছে, এই বাইফেজিক ফিভারের পর লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া হলো যে রিডিউসড নাম্বার অফ লিউকোসাইটস। অ্যানোরেক্সিয়া তোমরা জানো অরুচি। ক্যাটার হলো ক্যাটারাল ইনফ্লামেশন, অর্থাৎ হলো মিউকাস ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশন হবে সিরাস এবং মিউকাস, তোমরা জানো 2 ধরনের ইনফ্লামেশন হয়ে থাকে। তো এই ক্যাটার হলো মিউকাস ইনফ্লামেশন। কনজাংটিভাইটিস হলো চোখে ইনফ্লামেশন হয়। এন্ড ডিপ্রেশন, ডিপ্রেশন বলতে কি, ডিপ্রেশন মানে কি? হতাশ, হ্যাঁ, মানসিক অবসাদগ্রস্ত, মানে এটা অবসাদ, মানসিক অবসাদগ্রস্ত এই ডিপ্রেশন। এছাড়া সাম ডগস প্রাইমারিলি শো রেসপিরেটরি এন্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইন। একিউট ফর্মেই কখনো কখনো রেসপিরেটরি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইন গুলো, রেসপিরেটরি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইন কি হতে পারে? যদি রেসপিরেটরি সিস্টেম এফেক্টেড হয় সেখানে কাফিং, সিনিজিং, নাসাল ডিসচার্জ আসতে পারে। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইনের মধ্যে হলো ডায়রিয়া, ভমিশন হতে পারে, সেগুলো এখানে বলা হয়েছে। ক্যাটারাল ইনফ্লামেশন অফ দ্য লেরিংস এন্ড ব্রঙ্কাই
টনসিলাইটিস, টনসিলাইটিস হতে পারে, কফ হতে পারে, ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, এবং সামটাইমস প্লিউরাতে ইনফ্লামেশন হতে পারে। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইন সাইনের মধ্যে আছে ভমিটিং এন্ড ওয়াটারি ডায়রিয়া। After the onset of disease, CNS বলতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সাইন্স মে অকার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি এফেক্টেড হয় সেখানে হলো বিহেভিয়ারাল চেঞ্জ, অর্থাৎ এর আচার আচরণে কিছু পরিবর্তন আসে। ফোর্স মুভমেন্ট, অর্থাৎ জোর করে হলো নাড়াচাড়া করার চেষ্টা করতে পারে। লোকাল মায়োক্লোনি, ক্লোনিক স্পাজম, এপিলেপটিক লাইক অ্যাটাকস, অ্যাটাক্সিয়া এন্ড প্যারাসিস, এগুলো সবগুলো হলো নার্ভাস সাইন। এগুলো হলো স্পাজম হলো খিঁচুনি, মায়োক্লোনি হলো মাসল মাঝে মাঝে হলো লাফাবে আর কি, সেগুলো হলো মায়োক্লোনি। ক্লোনিক স্পাজম সেটাও হলো, ক্লোনিক বলতে হয়তো টান পায়, আবার ক্লোনিক হলো এটা রিল্যাক্স হয়, অর্থাৎ হলো মাসল গুলো শরীরের কোনো কোনো জায়গায় দেখবা যে মাঝে মাঝে কাঁপে আর কি। হ্যাঁ, এপিলেপটিক লাইক অ্যাটাকস, অর্থাৎ মৃগী রোগীর মতো। মৃগী রোগী তোমরা জানো যে আসলে তোমরা দেখবা যে আসলে তার মধ্যে খিঁচুনি হয় অনেক ক্ষেত্রে, এবং সে অন্যকে অ্যাটাক করার একটা টেন্ডেন্সি থাকে। এছাড়া অ্যাটাক্সিয়া হলো অ্যাবনর্মাল মুভমেন্ট আর কি, অ্যাবনর্মাল গেইট বা হলো তোমার অ্যাবনর্মাল চলন আর কি, সেটি হলো অ্যাটাক্সিয়া। আর প্যারাসিস হলো পার্শিয়াল প্যারালাইসিস, অর্থাৎ প্যারালাইসিস হলে সেই অর্গানগুলোর মধ্যে সেন্স থাকে না এবং এগুলো নন ফাংশনিং হয়ে যায় অনেক ক্ষেত্রে। এগুলো হলো নার্ভাস সাইন। ফাইনালি দেয়ার আর টু লেট ফর্মস অফ ডিজিজ। এটা যদি আরো দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে হলো দুটো ভিন্ন ফর্মে এই ডিজিজ গুলো দেখা যায়। ওল্ড ডগের ক্ষেত্রে, অর্থাৎ যারা হলো বয়স্ক, যদিও এই ডিজিজ মূলত হলো ইয়ং অ্যানিমেলেই হয়ে থাকে। আমরা এর আগে বলেছি যে আসলে মূলত এটি 4 থেকে 6 মাস বয়সে। তো অ্যাডাল্টে যদি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে হলো লেট ফর্মে দুই ধরনের ডিজিজের দুটো লেট ফর্ম। একটাকে বলা হচ্ছে ওল্ড ডগ এনসেফালাইটিস, অর্থাৎ এই বয়স্ক ডগদের হলো ব্রেইনে ইনফ্লামেশন হয়। সেক্ষেত্রে হলো স্লোলি প্রোগ্রেসিভ লস অফ নিউরোলজিক ফাংশন, অর্থাৎ নার্ভ গুলো কাজ করে না। নার্ভ না কাজ করলে যেটা হয় যে প্যারালাইসিস হতে পারে। এবং আর একটি ফর্মের কথা বলা হয়েছে হার্ট প্যাড ডিজিজ, ইন হুইচ দি হাইপার ক্যারাটোসিস অফ দি ফুট প্যাড অকার। হার্ট প্যাড ডিজিজ, এইখানে হলো তোমার ফুট প্যাড গুলো হলো হার্ড হয়ে যায় এবং নোজ এবং নাকটা হলো শক্ত হয়ে যায়, যার কারণে এটার আরেকটি নাম হলো হার্ট প্যাড। ঠিক আছে, এই হার্ডেনিং অফ দি ফুট প্যাড এন্ড নোজ এই ঘটনাটি ঘটে থাকে। ক্যানাইন ডিসটেম্পারের এখানে কিছু সাইন দেখানো আছে। তোমরা যদি দেখো যে এই সবগুলো ডগের ক্ষেত্রেই দেখবা হলো কনজাংটিভাইটিস হয়েছে, চোখ দিয়ে হলো তোমার পেস্টি এসেছে এবং এগুলো অনেক ক্ষেত্রে ড্রাই হয়েছে, ক্রাশ ফর্মেশন হয়েছে। বামে উপরে বামে যদি দেখো ওর মাজলটা ড্রাই, মাজল বলতে এখানে মাফল আমরা বলবো, মাফলটা ড্রাই। লেফট সাইডে নিচে যদি দেখো ওর নাক দিয়ে সর্দি ঝরছে, হ্যাঁ, এবং রাইট সাইডের নিচে দেখো যে নাক দিয়ে সর্দি ঝরেছে, সেখানে নাকটা ড্রাই হয়ে গেছে এবং চোখ দিয়ে হলো তোমার ল্যাক্রিমেশন হয়েছে এবং সেগুলো ক্রাস্ট ফর্মেশন হয়েছে। এগুলো হলো প্রাথমিক হলো ক্যানাইন ডিসটেম্পারের কিছু লক্ষণ। এটা হলো জীবিত অবস্থায় আমরা দেখতে পারি। যদি মারা যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পোস্টমর্টেম করতে পারি। পোস্টমর্টেম আসলে গ্রোসলি আসলে যেগুলো আমরা হলো লিভিং কন্ডিশনে দেখতে পাই, মারা যাওয়ার পরেও সেগুলো আমরা দেখতে পারবো যে নেজাল ডিসচার্জ আসছে, সেগুলো হলো ড্রাই হয়ে গেছে, ল্যাক্রিমেশন হয়েছে, ড্রাই হয়ে গেছে। যদি মারা যায় সেখানে হার্ড প্যাড হবে, অর্থাৎ নোজ এবং প্যাডে হলো ফুড প্যাড হলো শক্ত হয়ে যাবে। এছাড়া হলো আমরা হলো রেসপিরেটরি মিউকাস মেমব্রেনে হলো ইনফ্লামেশন দেখতে পারি। ইনফ্লামেশন হলে সেখানে হলো কনজেশন হবে, অর্থাৎ রেডেনিং হয়ে যাবে। ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া হলে সেক্ষেত্রে লাংস কনজেশন হবে। তো এগুলো আমরা যদি পোস্টমর্টেম করি তাহলে আমরা এই রেসপিরেটরি ট্র্যাক্টে এই ধরনের চেঞ্জ গুলো দেখতে পাবো। ঠিক আছে, ডায়াগনোসিস
এটা হলো ডায়াগনোসিস বেসড অন হিস্টোরি। হিস্টোরি আমরা জানতে চাবো যেসব যার উপরে বেস করে হিস্টোরি বলতে আমরা জানতে চাইবো যে এই অ্যানিমালটাতে হলো ক্যানাইন ডিস্টেম্পারের ভ্যাকসিন দেওয়া আছে কি নেই। সাইন গুলো একটু আগেও আমরা বলছি বাইফেজিক ফিভার হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে, ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, ভমিটিং, ডায়রিয়া, প্রোগ্রেসিভ লস অফ নিউরোলজিক ফাংশন এবং হার্ডেনিং অফ ফুড প্যাড, এই সাইন গুলো আমরা দেখতে পেতে পারি। পোস্টমর্টেম ফাইন্ডিংস আমরা এখানেও হলো কনজাংটিভাইটিস দেখতে পারি, হার্ট প্যাড হতে পারে, নিউমোনিয়া আমরা দেখতে পারি। নিউমোনিয়া বলতে আমরা যদি লাংস ওপেন করি তাহলে হলো কনজেশন দেখতে পাবো, অর্থাৎ সেখানে হলো ব্লাড ভেসেল গুলো ব্লাড দিয়ে ভর্তি হয়ে আছে। ডায়াগনোসিসের জন্য আমরা কালচার করতে পারি। কালচার করার জন্য আমাদের স্যাম্পল লাগবে। এখানে হলো লিভিং কন্ডিশনে আমরা হলো অ্যাফেক্টেড অ্যানিমেলের হলো অর্থাৎ সাসপেক্টেড অ্যানিমেলের হলো ব্লাড কালেকশন করে সেখান থেকে লিম্ফোসাইট গুলো নিতে পারি। আর পোস্টমর্টেম করে যদি আমরা স্যাম্পল নিই সেখানে লাংস নিতে পারি অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের পার্ট, স্টোমাক নিতে পারি। ঠিক আছে, এই স্যাম্পল গুলো আমরা কালচার করতে পারি। কালচার এই লিম্ফোসাইট গুলোকে কালচার করতে পারি। এই লিম্ফোসাইট গুলোকে আমরা কালচার করতে পারি। এখানে কো কাল্টিভেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ সাসপেক্টেড অ্যানিমেলের লিম্ফোসাইট গুলোকে আমরা নিব এবং হেলদি অ্যানিমেলের এখানে হলো ফেরেট বা ক্যানাইনের মাইটোজেন স্টিমুলেটেড লিম্ফোসাইট, অর্থাৎ মাইটোসিস করে এই ধরনের কিছু তোমার আছে কেমিক্যালস রয়েছে, সেগুলো দিয়ে আমরা হলো লিম্ফোসাইট গুলোকে স্টিমুলেট করার চেষ্টা করি ফর দেয়ার গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন। এইসব ফেরেট অথবা ক্যানাইনের লিম্ফোসাইটের সঙ্গে এটা হেলদি অ্যানিমেলের সঙ্গে আমরা ইনফেক্টেড অ্যানিমেলের লিম্ফোসাইটকে একই সঙ্গে কালচার করব, সেটাকে কো কাল্টিভেশনের কথা বলা হয়েছে। কেন? যে ইনফেক্টেড অ্যানিমেলের লিম্ফোসাইটে এই জীবাণুগুলো থাকবে, সেই জীবাণুগুলো বের হয়ে এসে হেলদি অ্যানিমেলের লিম্ফোসাইটকে অ্যাফেক্টেড করবে এবং সেখানে কিছু চেঞ্জ দেখা যাবে। After passage, the virus can be adapted to grow. এই কো কাল্টিভেশনের পর সেই ভাইরাস গুলো অ্যাডাপ্টেড হবে, হ্যাঁ, এদেরকে গ্রো করা যাবে ইন MDCK ভেরো অর প্রাইমারি ডগ লাং সেলস। এই লিম্ফোসাইটের মধ্যে কালচার করার পর এখানে আমরা এই সেলগুলোতে অ্যাডাপ্টেড করতে, এমডি হলো মার্ডিন ডার্বি ক্যানাইন কিডনি সেল কালচার, ভেরো এবং MDCK এরা হলো টিউমার সেল, অর্থাৎ এগুলো হলো কন্টিনিউয়াস সেল লাইন। আর ডগ লাং সেল এটা আমরা প্রাইমারি সেল, এগুলো আমরা গ্রো করতে পারি, অর্থাৎ ডগের লাংস থেকে আমরা সেলগুলোকে প্রাইমারি কালচার, প্রাইমারি এবং কন্টিনিউয়াস সেল লাইন এগুলো তোমরা পরে বুঝবা। আমরা যখন প্র্যাকটিক্যাল স্টাডি করাবো তখন এই প্রাইমারি সেল কালচার এবং কন্টিনিউয়াস সেল লাইন এই দুটো আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, কন্টিনিউয়াস সেল লাইনগুলো মূলত ক্যান্সার সেল আর প্রাইমারি সেলগুলো হলো ফ্রেশ সেল, ঠিক আছে, নরমাল সেল। যদি আমরা সেলে কালচার করি তাহলে কিছু চেঞ্জ দেখা যাবে। টিপিক্যাল সাইটোপ্যাথিক ইফেক্ট, এটাকে আমরা সংক্ষেপে সিপিই বলি, সাচ অ্যাজ ফরমেশন অফ স্টেলাট সেলস এন্ড সিনসাইটিয়া। এই দুটোই হলো অ্যাকুমুলেশন অফ সেল, অর্থাৎ কয়েকটা সেল একসঙ্গে জড়ো হয়, সেটাই হলো এই স্টেলাট সেলস অথবা সিনসাইটিয়া ফরমেশন। সিনসাইটিয়ার ক্ষেত্রে যেটি হয় তোমরা দেখবা যে কয়েকটা সেল পাশাপাশি একত্রিত হয়ে তাদের বর্ডারগুলো ভিতরের বর্ডারগুলো ডেমিনিশ হয়ে যায়, অর্থাৎ অ্যাবলিশ হয়ে যায়, অর্থাৎ ডিজেপিয়ার হয়ে যায়, ফলে শুধুমাত্র নিউক্লিয়াস গুলো সেখানে দেখা যায়। ঠিক আছে, আর সবগুলো সেলের বর্ডার মিলে একটা সিঙ্গেল সেলের বর্ডারে পরিণত হয়। ঠিক আছে, আর স্টেলাট সেলের ক্ষেত্রে সেলগুলো পাশাপাশি কয়েকটা সেল একত্রে জড়ো হয়। এই ধরনের চেঞ্জ গুলো আমরা হলো এই কালচার করলে, এই ভাইরাস কালচার সেলের মধ্যে কালচার করলে এই ধরনের চেঞ্জ গুলো দেখতে পারবো। কখন দেখতে পারবো? 3 to 12 days আফটার ইনফেকশন, অর্থাৎ এই ভাইরাস ইন্ট্রোডিউস করার 3 থেকে 12 দিনের মধ্যে এই ধরনের চেঞ্জ গুলো দেখতে পাবো। কালচার করার পর ভাইরাসকে আমাদের হারভেস্ট করতে হবে, অর্থাৎ ওই সেলগুলোকে আমাদের আবার কালেকশন করতে হবে। কালেকশন করে ওই সেলগুলোর মধ্যেই হলো ভাইরাসগুলো থাকবে, সেটা এই ভাইরাসগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, অর্থাৎ সেলগুলোকে আমরা যদি ব্রেকডাউন করি, লাইসিস করি, তাহলে ভাইরাসগুলো আমরা পেয়ে যাব। বা লাইসিস করার জন্য বা ব্রেকডাউন করার জন্য সেন্ট্রিফিউজ করলেই, আসলে সেল সেন্ট্রিফিউজ করলেই সেখানে আমরা ভাইরাসগুলো এই সাসপেনশনের মধ্যে পেতে পারি, সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। আমরা হলো সিরোলজি করব অ্যান্টিজেন এবং স্পেসিফিক অ্যান্টিবডি আমরা রেফারেন্স ল্যাব থেকে আমরা সংগ্রহ করব, অর্থাৎ ওই অর্গানিজমের এগেইনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি প্রডিউস করেছে কিছু কমার্শিয়াল
কোম্পানি, তাদের কাছ থেকে অ্যান্টিবডি নেব। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশন যদি আমরা করতে পারি, তাহলে এই রিয়াকশন যদি পজিটিভ হয়, তাহলে আমরা সাসপেক্টেড অর্গানিজমটা কি সেটা আমরা বলতে পারবো। অর্থাৎ এখানে আমাদের আমরা মেজার করব একটি নন অ্যান্টিবডি দিয়ে। আমরা নন অ্যান্টিবডির সঙ্গে যদি অ্যান্টিজেনটা রিয়াকশন করে, তাহলে আমরা বুঝবো যে ওই অ্যান্টিজেনটা হলো ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের অ্যান্টিজেন। Immunohistologic methods are useful for demonstrating the presence of viral antigen in impression smears of the conjunctiva or peripheral blood lymphocytes, or in lung, stomach, intestinal and bladder tissue. অ্যান্টিমর্টেমের ক্ষেত্রে আমরা হলো কনজাংটিভাতে স্মেয়ার ইমপ্রেশন স্মেয়ার নিতে পারি অথবা লিম্ফোসাইটের ক্ষেত্রে, আর পোস্টমর্টেম যদি করি তাহলে লাং, স্টোমাক, ইন্টেস্টাইন এবং ব্লাডার টিস্যু থেকে ইমপ্রেশন স্মেয়ার বলতে জাস্ট হলো লাংসটাকে হলো সেকশন করে সেখানে স্লাইডটা টাচ করাবো। স্লাইডটা টাচ করলে সেখানে কিছু আমরা হলো অর্গানিজম অর্থাৎ কিছু ভাইরাস সেখানে চলে আসবে, সেটাকেই আমরা হলো সিরোলজি করব। ঠিক আছে, অর্থাৎ সেখানে অ্যান্টিজেন থাকবে, আমরা পরবর্তীতে অ্যান্টিবডি দিয়ে সেটাকে আমরা ডিটেক্ট করব। সিরোলজি গুলো আমরা পরে এটাও আসলে প্র্যাকটিক্যালের পার্ট। সিরোলজি গুলো থিওরিতে আসলে বুঝবা না, প্র্যাকটিক্যাল করালে তখন হয়তো বুঝবা। কন্ট্রোল আমরা কিভাবে করব? আমরা বলছি যে হলো কন্ট্রোলের মেইন যে একটি পয়েন্ট, সেটি হলো র্যাপিডলি ডিটেকশন করা। আমরা যদি র্যাপিড ডিটেকশন করতে পারি, তাহলে হলো ইনফেক্টেড অ্যানিমাল গুলোকে আমরা আইসোলেট করতে পারবো। আইসোলেটেড অ্যানিমাল গুলোকে আমরা চিকিৎসা করব, অর্থাৎ অসুস্থ অ্যানিমাল গুলো যতদিন অসুস্থ থাকবে তারা হলো ডিজিজ ছড়াবে, কাজে ওদের সুস্থতার প্রয়োজন। কাজে দ্রুত আমরা হলো ইনফেক্টেড অ্যানিমাল গুলোকে আইসোলেট করব এবং তাদের ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্টের জন্য আমরা হাইপার ইমিউন সিরাম ব্যবহার করতে পারি, ইমিউনোগ্লোবিউলিন ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ডিজিজ কোনো অ্যানিমেলের হয়েছিল আর সিরাম সংগ্রহ করতে পারি, অথবা আমরা কোনো ভ্যাকসিনেটেড অ্যানিমাল থেকে হলো অ্যান্টিবডি সংগ্রহ করতে পারি, সেটাই হলো হাইপার ইমিউন সিরাম। সেই হাইপার ইমিউন সিরাম দিয়ে ইনফেক্টেড অ্যানিমালের চিকিৎসা করতে পারি, এটি একটি হতে পারে। এছাড়াও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, এটি হলো ট্রিটমেন্ট। হাইজিনিক মেজারের মধ্যে কার যদি কোনো অ্যানিমাল মারা যায়, তাহলে হলো তাদেরকে বার্ন করতে হবে অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হবে, বার্ন অর বারিড। এছাড়া হলো কোয়ারেন্টাইন করতে হবে। আমরা সাসপেক্টেড অ্যানিমাল যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসবো তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে এবং অ্যানিমালের মুভমেন্ট কন্ট্রোল করতে হবে। যখন এই ডিজিজ ছড়াবে সেই জায়গায় আমরা অ্যানিমাল গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিব না। ঠিক আছে, এরপরে হলো আমার যে জায়গাটাতে আমি অ্যানিমালকে রাখি সেগুলো হলো ডিসইনফেকশন করতে হবে, অর্থাৎ ডিসইনফেক্ট্যান্ট দিয়ে সেগুলো ক্লিনিং করতে হবে। কন্টামিনেটেড এরিয়াস অল প্রিমিসেস উইথ এনি স্ট্যান্ডার্ড ডিসইনফেক্ট্যান্ট। আমরা যেসব ডিসইনফেক্ট্যান্টের কথা জানি সেটা হলো তোমার ডিটারজেন্ট হতে পারে, তোমার অ্যালকোহল হতে পারে। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা ডিসইনফেকশন, ফেনল, লাইজল, ক্রিজল ইত্যাদি, ইথার ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, যাই হোক আর হাইড্রোজেন পারঅক্সাইড আমরা ব্যবহার করতে পারি ইত্যাদি। এর আরেকটি হলো কন্ট্রোলের উপায়, সেটি হলো ভ্যাকসিনাইজেশন করলে, ভ্যাকসিন করলে আমরা হলো কন্ট্রোল করতে পারি। ইমিউনাইজেশন অফ পাপস বলতে হলো ইয়ং ডগ, পাপি যেগুলো আর কি, ক্যানাইন ডিস্টেম্পার অ্যাটেনুয়েটেড ভাইরাস দিয়ে আমরা তাদেরকে ভ্যাকসিন করতে পারি। তবে একটি বিষয় হলো যে খেয়াল করতে হবে যে ভ্যাকসিন দিলে আবার ভ্যাকসিন অনেক সময় কাজ করে না। কেন কাজ করে না? কারণ ভ্যাকসিনটা হলো অ্যান্টিজেন। যদি সে ইনফেক্টেড মাদারের থেকে সে তার জন্ম হয়ে থাকে, অনেক সময় হলো মা থেকে সে কিছু অ্যান্টিবডি পেয়ে যায়, অর্থাৎ শরীরে ইমিউনিটি তৈরি হয়। সেই ইমিউন অ্যানিমালটাতে যখন আমরা অ্যান্টিজেন দিব, সেই অ্যান্টিজেন গিয়ে হলো তার শরীরে অ্যান্টিবডির মধ্যে রিয়াকশন তৈরি করবে এবং পরোক্ষভাবে যেটা হবে যে তার শরীরে যেটুকু ইমিউনিটি ছিল সেটাও আসলে ডিস্ট্রয় হয়ে যাবে। কাজেই আমাদের হলো ম্যাটারনাল অ্যান্টিবডি আছে কিনা সেটা আগে চেক করতে দেখতে হয়, অর্থাৎ সেটা অ্যান্টিবডি টাইটার দেখতে হয় যে কত। যদি অ্যান্টিবডি টাইটার হলো আমাদের টার্গেট লেভেলে না থাকে, অপটিমাম লেভেলে না থাকে, তখন আমাদের ভ্যাকসিন দিতে হবে। পাপস ক্যান অলসো বি ভ্যাকসিনেটেড উইথ মডিফাইড লাইভ ভাইরাস ভ্যাকসিন, অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন অথবা মডিফাইড লাইভ ভাইরাস ভ্যাকসিন দিয়েই আমরা এটা হলো ইমিউনাইজেশন করতে পারি।
at 6 weeks of age, and then boostering at 2 to 4 weeks interval until 16 weeks of age. প্রথমে 6 সপ্তাহ আমরা ভ্যাকসিন দিব এবং তাকে হলো এই অ্যান্টিবডিটাকে এনহ্যান্স করতে পারি 2 থেকে 4 সপ্তাহ পর পর আবার হলো বুস্টার ডোজ দিয়ে, অর্থাৎ 6 সপ্তাহের পর আমরা 8 সপ্তাহে দিতে পারি, 10 সপ্তাহে দিতে পারি, 12 সপ্তাহে দিতে পারি, এইভাবে 16 সপ্তাহ পর্যন্ত আমরা যদি ভ্যাকসিন দেই, এটা হলো পরবর্তী 16 সপ্তাহের পর আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় না। মোটামুটি এটা হলো পরবর্তী জীবনের জন্য এটা হলো শরীরে ইমিউনিটি তৈরি হয়। এই হলো ক্যানাইন ডিস্টেম্পার সম্পর্কে তোমাদেরকে হলো প্রাথমিক নলেজ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার এপিলেপটিক আবার একটু বলেন তো। এপিলেপটিক হলো যে, হ্যাঁ এটা সম্পর্কে এপিলেপটিক হলো যে তোমার মৃগী রোগের লক্ষণটাকেই হলো এপিলেপটিক লক্ষণ বলা হয়। অর্থাৎ এখানে যেটা হয় যে শরীরে স্পাজম হয়, খিঁচুনি হয় এবং মুখ দিয়ে ফেনা আসে। তোমরা কখনো এই মৃগী রোগী দেখেছো কিনা? যদি না দেখে থাকো, এপিলেপসি লিখে হলো ইন্টারনেটে সার্চ দিয়ে এর সাইন গুলো দেখবা, ঠিক আছে? এপিলেপসি এর সাইন গুলো দেখবা আর কি, ঠিক আছে? তাহলে মৃগী রোগীর নাম শুনছো? মৃগী রোগের নাম শুনছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই মৃগী রোগীর লক্ষণগুলো তোমরা নেটে একটু সার্চ দিয়ে দেখবা, ঠিক আছে? মূলত শরীরে খিঁচুনি হয়, স্পাজম হয়, ঠিক আছে, এবং মুখ দিয়ে ফেনা আসে। এটা হলো এপিলেপটিক সাইন। প্যারালাইসিস হলো পার্শিয়াল প্যারালাইসিস। প্যারালাইসিস তোমরা জানো, প্যারালাইসিস কি কাকে প্যারালাইসিস বলে? প্যারালাইসিস তো বোঝো, অর্থাৎ কোনো অর্গানের নার্ভাস সেন্সেশন যখন থাকে না তখন সেই অর্গানটা কাজ করে না, এটাই হলো প্যারালাইসিস, ঠিক আছে? নার্ভাস ডিসফাংশনিং আর কি। স্যার আপনি বললেন স্যার যে ভ্যাকসিনেশন অনেক সময় কাজ করে না, আসলে এটা আরেকবার যদি বলতেন। অনেক সময় কাজ করে না, ভ্যাকসিনেশন কাজ না করার অনেকগুলো কারণ থাকতে পারে। এখানে একটি কারণের কথা বলা হয়েছে, ভ্যাকসিনেশন না করার অনেকগুলো কারণ আমি বলি। যে এখন ওই যে তোমরা শুনতেছো না করোনার কারণে, যে করোনার যে ভ্যাকসিন আসছে সেটি ইফেক্টিভ হবে কি হবে না এটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছে। কেন? যে এই ভাইরাসটির মিউটেশন হয়, মিউটেশন হয়ে এর মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে পরে সেই নতুন যে ভাইরাসগুলো তৈরি হচ্ছে তারা যে ভাইরাস দিয়ে ভ্যাকসিন প্রোডাকশন করা হয়েছে তার মতো নয়, তাহলে একটু ডিফারেন্ট হলে সে আর এই ভ্যাকসিন দিয়ে আসলে কাজ করবে না, এটি একটি বিষয়। এটা হলো মরফোলজিক্যাল চেঞ্জ হতে পারে, এটা একটি বিষয়। আর একটি বিষয় হলো যে ভ্যাকসিন গুলোকে কুল চেন মেনটেন করতে হয়, মোস্ট অফ দি ভ্যাকসিন গুলোকে হলো ঠান্ডা অবস্থায় রাখতে হয়। এখন যদি সেটাকে ঠান্ডা অবস্থায় না রেখে যদি স্বাভাবিক রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয় তাহলে ভ্যাকসিনের এফিকেসি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ অথবা ভ্যাকসিন স্টোরেজ করা হলো প্রপার টেম্পারেচারে, কিন্তু ভ্যাকসিনটি যেখান থেকে তুমি কিনবা সেখান থেকে বাড়িতে নিয়ে এসে তুমি যদি ভ্যাকসিন করো, সেখানে যদি প্রপার কুল চেইন মেনটেন না করো, সেখানে যদি আনার সময় কুল ভেহিকল যদি ইউজ না করো, অর্থাৎ একটি থার্মোফ্লাস্কের মধ্যে আইস নিয়ে আনতে পারো অথবা তুমি আইস বক্সের মধ্যে ভ্যাকসিনটি নিয়ে না আসো, তাহলে ওই ভ্যাকসিনটি কাজ করবে না, ঠিক আছে? ভ্যাকসিনের স্পেসিফিক রুটে যদি তুমি ভ্যাকসিন যেটা সাবকিউটেনিয়াসলি দেওয়ার কথা ছিল সেটা যদি কোনো কারণে তুমি ইন্ট্রামাসকুলার দাও তাহলে সেটা সে কাজ করবে না। ভ্যাকসিন ফেলিউরের অনেকগুলো কারণ আছে, কিন্তু আমরা এখানে যেটি বলেছি সেটি হলো আমার শরীরে অলরেডি হলো অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, ঠিক আছে? বিশেষ করে যেটা হয়, কোনো মাদার যদি তার জীবনে কখনো ক্যানাইন ডিস্টেম্পারে আক্রান্ত হয় তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। সেই মাদার যদি একটি সন্তান জন্ম দেয় তাহলে তার সন্তানের মধ্যেও এই অ্যান্টিবডি হতে পারে। তাহলে যদি সে সন্তানের মধ্যে অ্যান্টিবডি যায়, সার্টেন পিরিয়ড অফ টাইম সেই অ্যান্টিবডিটা তার শরীরে থেকে যাবে। তো সেই সময়টাতে যদি আমরা ভ্যাকসিন দেই, ভ্যাকসিনটাতে আসলে মূলত ওই রোগের জীবাণু আছে, তাহলে ওই জীবাণুটা হলো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। সেই অ্যান্টিজেন কি করবে?
তার শরীরে মা থেকে পাওয়া যে অ্যান্টিবডি আছে সেইটাকে সে ডিস্ট্রয় করে দিবে। অ্যান্টিজেনের কাজ হলো এই অ্যান্টিবডির সঙ্গে রিঅ্যাকশন করা, রিঅ্যাকশন করলে অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যাবে। তো এর কারণে আমাদের যেটি করতে হবে যে তার আমাকে ভ্যাকসিনেশন দেওয়ার আগে 4 থেকে 6 সপ্তাহ বয়সে তার শরীরের ব্লাড নিয়ে অ্যান্টিবডি আছে কিনা এটা আমাকে চেক করে দেখতে হবে। যদি দেখা যায় যে অ্যান্টিবডি নেই বা অ্যান্টিবডির টাইটার অনেক কম, অর্থাৎ কোয়ান্টিটি অফ অ্যান্টিবডি ইজ ভেরি লো, তখন আমরা ভ্যাকসিন দিতে পারি। বলো বুঝছো কিনা আমার কথাটা? জি স্যার, বুঝছি স্যার। স্যার কো-কাল্টিভেশনটা আরেকবার। কো-কাল্টিভেশন বলতে একই সঙ্গে কালচার করা। আসলে যেটা হয় যে আমরা সেলগুলোকে যে কালচার করি, একটু 1 মিনিট, আজান হচ্ছে তো, আজান শেষ করে দেবো। হ্যাঁ, কো-কাল্টিভেশন হলো যে নির্দিষ্ট ধরনের সেলের, আমরা সাধারণত হলো কালচার যখন করি তখন একটা নির্দিষ্ট টিস্যুর সেল কালচার করি, অর্থাৎ নির্দিষ্ট এক ধরনের সেল কালচার করি। বুঝতে পারছো? অর্থাৎ মনে করো হলো টাং এপিথেলিয়াম আমরা কালচার করতে চাই, টাঙের এপিথেলিয়াম কালচার। আমরা যদি লিভার সেল কালচার করতে চাই তাহলে শুধু লিভার সেলে কালচার করব। কিডনি সেল কালচার করতে চাইলে কিডনি সেল কালচার করব। অর্থাৎ একই সঙ্গে কিডনি সেল এবং লাং সেল আমরা কালচার করি না, যদি করি সেটাকেই হলো কো কালচার বলা হয়। বুঝছো কিনা আমার কথা? কো কালচার বলতে একই সঙ্গে একাধিক ধরনের সেল যদি আমরা একটা মিডিয়াতে কালচার করি সেটাকেই কো কালচার বলা হয়। অর্থাৎ তোমরা ব্যাকটেরিওলজিতে যে মনে করো ই কোলাই কালচার করো একটা পেট্রি ডিশে, সাধারণ, অর্থাৎ ওই কো কালচার হলো মিক্সড কালচার। এখন একটা মিডিয়াদের মধ্যে ই কোলাই এবং সালমোনেলা যদি কালচার করো সেটাকেই হলো কো কালচার বা মিক্সড কালচার। কো কালচারের আরেকটি নাম হলো মিক্সড কালচার। ঠিক আছে? তো আমরা ওখানে কো কালচারের কথা বলেছি, অর্থাৎ ইনফেক্টেড অ্যানিমেলের লিম্ফোসাইটের সঙ্গে আমরা কো কালচার করব ফেরেট থেকে, হেলদি ফেরেট থেকে লিম্ফোসাইট। ঠিক আছে? সেই লিম্ফোসাইট সংগ্রহ করে সেটাতে কালচার করলে ওই ইনফেক্টেড যে সেলগুলো থেকে ভাইরাসগুলো বের হয়ে এসে হেলদি সেলগুলোকে ইনফেকশন করবে, ইনফেকশন করে সেখানে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে? এই মাল্টিপ্লিকেশন বা সংখ্যায় বৃদ্ধির জন্য আমরা এই কো কালচারটি করব। স্যার এমডিসিকেটা আরেকবার স্যার। এমডিসিকে হলো একটি সংক্ষিপ্ত নাম, এটি হলো এক ধরনের ক্যান্সার সেল, মার্ডিন ডার্ভি ক্যানাইন কিডনি সেল কালচার। মার্ডিন ডার্ভি ক্যানাইন কিডনি সেল কালচার। মার্ডিন ডার্ভি এনারা দুজন সায়েন্টিস্ট, এনারা ক্যানাইনের কিডনি থেকে এই সেলগুলোকে আইসোলেট করেছিলেন। হ্যাঁ, কিন্তু এই সেলগুলো হলো ক্যান্সারাস সেল। ঠিক আছে? এই সেলগুলো ক্যান্সারাস সেল, অর্থাৎ এই সেলগুলোকে ওই একবার হলো আইসোলেট করা হয়েছিল, তার পরবর্তীতে এই সেলগুলোকে সেখান থেকে সাব কালচার করা হয়, অর্থাৎ এক জায়গায় গ্রো করেছে, সেখান থেকে নিয়ে পরের পেট্রি ডিশে, অনেকগুলো পেট্রি ডিশে দেওয়া হলো, সেখানে সেই সংখ্যা বৃদ্ধি পেল, সেখান থেকে নিয়ে আরো অনেকগুলো পেট্রি ডিশে দেওয়া হলো, সেখানে সংখ্যা বৃদ্ধি পেল, এইভাবে সাব কালচার করে করে এদেরকে জীবিত রাখা হয়েছে। এটাই হলো তোমার হলো ই কালচার বলে, এটাকে হলো কন্টিনিউয়াস সেল কালচার বলে। আর প্রাইমারি সেল কালচার একটু আগে যে বললাম যে কিডনি সেল, তুমি একটি হেলদি অ্যানিমেলের কালচার করতেছো, এই সেলটি একটা মিডিয়াতে একবারেই গ্রো করবে, এখান থেকে নিয়ে একবার গ্রো করার পর এখান থেকে নিয়ে যদি আরেকটা মিডিয়াতে, নতুন করে একটা ফ্রেশ মিডিয়াতে দাও, সেখানে আর সে গ্রো করবে না। এগুলোকে প্রাইমারি সেল কালচার বলে, অর্থাৎ সে একবারই গ্রো করবে। আর ক্যান্সার সেলগুলো তোমরা জানো যে এদের অ্যাক্টিভ প্রপার্টিস এর মধ্যে হচ্ছে এরা হলো ইমমর্টাল, অর্থাৎ এরা গ্রো করতেই থাকে, এরা মাল্টিপ্লাই করতে থাকে, সেই জন্যই ক্যান্সার হয় আর কি, অর্থাৎ সেলগুলো বৃদ্ধি পেতেই থাকে।
ঠিক আছে, অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটে, এভাবে হইতেই থাকে, সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই জন্য এদেরকে হলো ইমমর্টাল সেল বলা হয়। স্যার স্টেলেট আর সিনথিসিয়াটা আরেকবার স্যার। সিনসাইটিয়া ফরমেশন হলো, স্টেলার সেল হলো যে পাশাপাশি কয়েকটা সেল একত্রিত হওয়া, সেটাই হলো স্টেলার সেল। অর্থাৎ মানে নরমালি সেলগুলো তোমার যে ডিস্টেন্সে থাকার কথা সেটি না করে একই সঙ্গে একত্রে 5-7টা 10টা সেল একত্রে হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। অর্থাৎ সে নরমাল ডিস্টেন্সটা মেনটেন না করে ক্লোজ কন্টাক্টে আসছে, সেটা হলো স্টেলার সেল। আর সিনসাইটিয়ার ক্ষেত্রে যেটি হয়, এই যে কয়েকটা সেল একত্রিত হলো পাশাপাশি, এরা পরে করে কি, এদের একটা সিঙ্গেল বর্ডার তৈরি হয়। অর্থাৎ সেলের যে ওয়াল বা সেল মেমব্রেন আমরা বলবো, সেল ওয়াল বলবো না, 5-7টা সেলের মেমব্রেন একটা মেমব্রেনে পরিণত হয়, এবং 5-7টা সেল যে পাশাপাশি আসে তার ভিতরের যে মেমব্রেন গুলো, সেই মেমব্রেন গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, শুধুমাত্র নিউক্লিয়াস গুলো ওখানে থাকে, আর সবগুলো সেল মিলে একটা বর্ডার তৈরি হয়, সেটা হলো সিনসাইটিয়া ফরমেশন। আমার কথা কি বুঝছো কিনা? ইয়েস স্যার। 10টা সেল পাশাপাশি হয়ে এই সেল গুলো তাদের নিজস্ব বর্ডার গুলো হারিয়ে ফেলে, সবগুলো সেল মিলে একটা বর্ডার অর্থাৎ একটা সেল মেমব্রেনে তৈরি হয়। অর্থাৎ একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ওই সবগুলো সেলের নিউক্লিয়াস গুলোই শুধু থাকে, কিন্তু সেল মেমব্রেন গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, সেটাই হলো সিনসাইটিয়া। ইয়েস স্যার। স্যার সেরাম ইনোকুলেশনের ব্যাপারটা বুঝিনি। সিরাম ইনোকুলেশন নয়, সিরাম দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। সিরাম দিয়ে ট্রিটমেন্ট করি কি, যে সিরাম বলতে আমরা অ্যান্টি সিরামের কথা বলেছি। অ্যান্টি সিরাম বলতে অ্যান্টিবডি, সিরামের মধ্যেই অ্যান্টিবডি থাকে, সেই জন্য অনেক সময় আমরা অ্যান্টি সিরাম টার্মটা ইউজ করে থাকি। তো অ্যান্টিজেন অ্যান্টিবডির কাজ হলো শরীরে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বলি, এটা মূলত শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি কি করে, শরীরের মধ্যে কোনো অ্যান্টিজেন ঢুকলে সেই অ্যান্টিজেনকে ব্রেকডাউন করে দেয়, অর্থাৎ এর সঙ্গে রিয়াকশন করে এটাকে ডিস্ট্রয় করে আর কি, সেটাকেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন আমরা এটা আবার আউটসাইড দি হোস্ট বডি এই ধরনের রিয়াকশনটাকে আমরা সিরোলজি বলি, অর্থাৎ স্টাডি অফ দি সিরাম, সেটাই হলো সিরোলজি। তো এনিওয়ে, শরীরে এখন একটা হেলদি অ্যানিম্যাল কোনো কারণে হলো ক্যানাইন ডিস্টেম্পার থেকে সে কি হয়েছে, সুস্থ হয়েছে, অর্থাৎ ক্যানাইন ডিস্টেম্পার আক্রান্ত হয়ে গিয়েছিল, সে সুস্থ হয়েছে, তো সেটা ন্যাচারাল ইনফেকশন হয়েছিল, তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডি কিন্তু তাকে অনেকদিন প্রোটেকশন দিবে, নতুন করে আর ইনফেকশন হওয়ার চান্স থাকবে না। এই অ্যান্টিবডিটা যদি আমি ওর শরীর থেকে বের করে নিয়ে একটি অসুস্থ অ্যানিম্যাল যে মাত্র আক্রান্ত হয়েছে তার শরীরে দেই, কারণ এই অ্যান্টিবডি তৈরি হতে তো সময় লাগে, 14 দিন 28 দিন সময় লাগে। তো আমরা আর্লি ইনফেকশনের ক্ষেত্রে মনে করো যে অ্যানিমালটা 7 দিন হলো, 3 দিন হলো ইনফেক্টেড হয়েছে, আমরা বুঝতে পেরেছি, তার শরীরে ওই হেলদি অ্যানিমেলের যদি অ্যান্টিবডি এনে ঢুকাই দেই, সেই অ্যান্টিবডিটা কি করবে, তার শরীরে বর্তমানে যে অ্যান্টিজেনটা আছে সেই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রাকশন করে দিবে, নিউট্রালাইজ করে দিবে, পরে অ্যানিমেলটা সুস্থ হয়ে যাবে। বুঝছো কিনা আমার কথা? জি স্যার। স্যার তার মানে কি কোনো অ্যানিমেলের যদি রোগ বা ডিজিজ হয় সেক্ষেত্রে কি সেটা অ্যান্টিজেন প্রডিউস হয়, এটাই কি নাকি? অ্যান্টিজেন ওই জীবাণুগুলোই হলো অ্যান্টিজেন। অর্থাৎ আমার শরীরে যে ভাইরাস একটা ঢুকলো, জি স্যার। অ্যান্টিজেন কি আসলে? অ্যান্টিজেন তোমাদের একটু জানতে হবে যে এরা হলো ফরেন পার্টিকেল, তারা সাধারণত প্রোটিন ইন নেচার হয়। অর্থাৎ অ্যান্টিজেন হতে হলে তাকে হলে শরীরের জন্য সে ফরেন হতে হবে, অর্থাৎ এটা আমার শরীরের কোনো পার্ট নয়, সেটা অ্যান্টিজেন। আর কি, তারা হলো প্রোটিন ইন নেচার, তারা হলো পলিপেপটাইড হবে অথবা এরা হলো অ্যান্টিজেন। তো আমার শরীরে যখন একটি ভাইরাস ঢুকবে, আমার শরীরে যখন একটি ভাইরাস ঢুকবে, ভাইরাস তো আমার শরীরের পার্ট নয়, এটা ফরেন একটা পার্টিকেল, এইটাই আমার শরীরে অ্যান্টিজেন। এ কি করবে, আমার শরীরে ঢুকে এর সংখ্যায় বৃদ্ধি পাবে, অর্থাৎ এই অ্যান্টিজেন গুলো সংখ্যায় বৃদ্ধি পেল। শরীর কি করবে তখন, এটাকে ধ্বংস করার জন্য, ডিস্ট্রাকশন করার জন্য তার বিরুদ্ধে আমার সেল গুলোকে কাজে লাগাবে। অ্যান্টিবডি প্রডিউসিং কিছু সেল আছে আমার শরীরে, সেটি হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট গুলো
কি করবে, তার তার এগেনস্টে অ্যান্টিবডি, তোমাদের মনে হয় একটুখানি ইমিউনোলজির কিছু পার্ট মনে হয় পড়িয়েছিলাম মনে হয়, ইমিউন রেসপন্স টু ভাইরাল ইনফেকশন, ঠিক আছে? জি স্যার। সেখানে বলেছিলাম তো কি করবে, এই অ্যান্টিজেন গুলোর বিরুদ্ধে, অর্থাৎ ব্যাকটেরিয়া বা ভাইরাস আমার শরীরে ঢুকলে তাদেরকে ধ্বংস করার জন্য আমার শরীরের ইমিউন সিস্টেম বলতে লিম্ফোসাইট, মনোসাইট, এরা কাজ করবে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডি কি করবে, ওই আমার শরীরে যে অ্যান্টিজেনটি ঢুকেছে তাকে ডিস্ট্রয় করবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি বুঝছো কিনা? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে এই এটি ফাইলটি পাঠিয়ে দিব, ফাইলটি দেখবা, সামনের ক্লাসে আমরা আবার ডিটেলস স্টাডি করব। আর পিপিআর এর যে ফাইলটি পাঠিয়েছি ওখানে কিছু মডিফিকেশন হয়েছে, বিশেষ করে ওখানে এই মলিকুলার ডিটেকশন অংশটি বাদ পড়ে গেছে, আমি আসলে ওটা খেয়াল করিনি, ওটা কিন্তু আবার মডিফাই করেছি, ওইটা আবার পাঠাবো, ওটা আবার দেখবা আর কি, ওখানে কিছু কারেকশন করেছি পিপিআর এর ফাইলে, ঠিক আছে? জি স্যার। পিপিআর ফাইল যারা নোট পেয়েছো, পিপিআর এর নোটে কিন্তু কিছু কারেকশন করেছি, নতুন নোটটা ইউজ করবা, ঠিক আছে? তাহলে